দর্শক আমন্ত্রণ, চ্যানেল 24 সকাল 11টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। চট্টগ্রামে 25 বছর আগে ফাইলবন্দি হয়ে পড়ার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলাটি আবারও আলোচনায়। হত্যায় অভিযুক্তদের একজন মেজর মোজাফফর গ্রেপ্তারের পর দাবি উঠেছে মামলাটি পুনরুজ্জীবিত করার। সিনিয়র আইনজীবীদের মতে বেসামরিক সম্পৃক্ততা জানতে নতুন তদন্ত দরকার, তবে নির্দেশনা পেলে মামলাটি পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নেওয়ার কথা বলছেন সরকারি কৌঁসুলি। 1981 সালে 30 মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার একদিন পর চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা হয়েছিল একটি হত্যা মামলা, যাতে আসামি করা হয় 10 সেনা কর্মকর্তাকে, যার অন্যতম সদ্য গ্রেপ্তার হওয়া মেজর মোজাফফর হোসেন। নথি অনুযায়ী মামলাটির তদন্তে সবশেষ দায়িত্বে ছিল সিআইডি, যারা তদন্ত শেষ করতে আদালতের কাছ থেকে সময় নিয়েছিল 173 বার। তবে ঘটনার সময় সার্কিট হাউসে অবস্থান করা অনেককে বারবার ডাকা হলেও সাক্ষ্য দিতে আসেননি, এমন মত দিয়ে 2001 সালের 12 সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা, যা আদালত গ্রহণ করে 24 অক্টোবর। সাবেক সামরিক কর্মকর্তা সহ বিভিন্ন জনের লেখায় উঠে এসেছে কতিপয় বিপদগামী সেনার হাতে প্রাণ হারিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। তবে এর পেছনে বেসামরিক সম্পৃক্ততাও কখনো উড়িয়ে দেওয়া হয়নি। সিনিয়র আইনজীবীরা মনে করেন, সামরিক আদালতে ঘটনাটির বিচার হলেও দেশি বিদেশি ষড়যন্ত্র বা বেসামরিক সম্পৃক্ততা উদ্ঘাটনে মামলাটি পুনরুজ্জীবিত করে দরকার সমন্বিত তদন্ত। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে মেজর মোজাফফর। বাহিনীর সদস্যদের বিচার সামরিক আদালত হয়েছে, বেসামরিক কোনো সদস্য যদি জড়িত থাকে, কোনো তথ্যপত্র যদি পাওয়া যায়, পুলিশ যে কোনো সময় এটা রিভাইভ করতে পারে, চাইনির সুযোগ রয়েছে ফৌজদারি কার্যবিধির 173-3 বিধারা অনুযায়ী। আমাদের রাষ্ট্রপ্রধানকে বা আমাদের লোকগুলোকে তখনই মারা হয় যখন এরা আমাদের রাষ্ট্রের পক্ষে দৃঢ় অবস্থান নাই। এইটার সামনে যারা ছিল, পিছনে যারা ছিল, যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে, তাদের সবাইকে চিহ্নিত করে জনগণের কাছে এদেরকে এক্সপোজ করা দরকার। এইসব আলোচনার প্রেক্ষিতে 25 বছর পর আবারও খোঁজা হচ্ছে মামলার নথি। সরকারি এই কৌঁসুলি বলছেন, নির্দেশনা পেলে মামলাটি পুনরুজ্জীবিত করার ব্যাপারে পদক্ষেপ নেবেন তিনি। যে কিভাবে এটাকে ভবিষ্যতে এগিয়ে নেওয়া যেতে পারে, বিচার নিশ্চিত করতে পারে, সেভাবে পরিকল্পনা চলছে। রাষ্ট্রের যে কাঠামো, বিচারিক কাঠামো থেকে কী সিদ্ধান্ত আসে, সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানের সাথে নিহত হন তার দেহরক্ষী সহ আরও কয়েকজন। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। কোথাও সিগন্যাল বাতি নষ্ট, কোথাও আকারজোকার লাইন ক্লিয়ার ব্যবস্থা, অনেক জায়গায় সচল নেই ফোন কিংবা ব্যারিকেড। এমন দুর্দশায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে দেশের লেভেল ক্রসিংগুলো। 3000-এর বেশি রেলগেটের বেশিরভাগেই কার্যত ভরসা শুধু গেটম্যান। এই পরিস্থিতিতে লেভেল ক্রসিংগুলো অটোমেশনে বুয়েটের একটি বিশেষজ্ঞ দলকে দায়িত্ব দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আদ্দিন সজীবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মমিনুল ইসলাম মমিন ও রিপু আহমেদ। রেলের নষ্ট সিগন্যাল বাতিতে এখন পাখির বাসা। সংকেত ছাড়াই চলছে ট্রেন, ভরসা শুধু গেটম্যানের হাতের ইশারা। এমন ঝুঁকিপূর্ণ চিত্র বেশিরভাগ রেলগেটে। রাজধানীর এফডিসির লেভেল ক্রসিংয়ে যে রেল লাইন ক্লিয়ারের ব্যবস্থা রয়েছে, সেটা অকার্যকর হয়ে পড়ে আছে অনেক দিন। এছাড়া যে টেলিফোন রয়েছে যোগাযোগের জন্য, সেটাও নষ্ট। এর বাইরে ট্রেন যখন খুব কাছে চলে আসে, তখন বাজে কলিং বেল। এভাবেই অরক্ষিতভাবে চলছে দেশের রেলগেট ব্যবস্থাপনা। ফলে প্রতি মুহূর্তেই সতর্ক থাকতে হয় গেটম্যানদের। ট্রেন দেখলেই তড়িঘড়ি করে ফেলেন ব্যারিকেড। এতে হরহামেশাই ঘটে দুর্ঘটনা। রেলওয়ে পুলিশের তথ্য বলছে, গত 10 বছরে সারা দেশে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 3600 মানুষ। আমার লগে তো টেলিফোনও নাই, লকও নাই, চাবিও নাই, কিছুই নাই, সব কিছু নষ্ট। আর আমার দ্বারা তো কোনো ইনফরমেশন নাই যে গাড়ি আসতেছে। আমাদের এখানে কেটি ইন্টারলক গেট, আমাদের কেটির লাইনটা কেটি আছে কিন্তু লাইন নাই। রেলওয়ের তথ্য মতে দেশ জুড়ে প্রায় 3500 কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিং আছে 3200-টিরও বেশি, যার মধ্যে 1000-এর বেশি গেটই অনুমোদিত।
বি ক্লাস বলি আমরা, যেটা সি ক্লাস বলি, এরকম গেটের সংখ্যা বেশি এবং লোকজন আনঅথরাইজভাবে ক্রস করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর জন্য আমরা আসলে রিসেন্টলি বুয়েটের সাথে আলোচনা করছি, আমরা কিছু অটোমেটেড গেটগুলো করার চেষ্টা করতেছি, পরীক্ষামূলকভাবে করতেছি। লেভেল ক্রসিংয়ে সেন্সরযুক্ত অটোমেটেড সিগন্যাল ও ব্যারিকেড স্থাপনে পরীক্ষা নিরীক্ষার কাজ করছে বুয়েটের 10 সদস্যের একটি দল। তারা জানান আগামী 6 মাসের মধ্যে ঢাকার 15টি রেল গেটে বসানো হতে পারে পরীক্ষামূলকভাবে। আমাদের যে সোশ্যাল কনটেক্সট, আমাদের যে টেকনোলজিক্যাল রিয়েলিটি, এই দুটার সাথে সামঞ্জস্য রেখেই একটা হোমগ্রোন সলিউশন ডেভেলপ করা, যেটা আমাদের জন্য কস্ট এফেক্টিভ হবে। আমরা রিয়েল লাইফের ট্রাফিক যেটা আসা যাওয়া করছে সেটাকে হ্যাম্পার করবো না, তার পাশে একটা ফাঁকা জায়গায় আমরা একটা গেট এস্টাবলিশ করে ট্রেনের আসা যাওয়ায় এটার নামছে উঠছে ঠিক মতো কিনা এটাকে আমরা টেস্ট করবো। 3টা গেট, এটা নেক্সট কাপল অফ মান্থসে। তবে রেলের দুর্বল কাঠামোর বাস্তবতায় লেভেল ক্রসিংয়ে নতুন প্রযুক্তির স্থাপন চ্যালেঞ্জিং বলে মনে করছে বিশেষজ্ঞ দলটি। আছে সরঞ্জামের নিরাপত্তার শঙ্কাও। তো আমরা একটু চেষ্টা করবো তুলনামূলক একটু আগে থেকে অ্যালার্মটা দেওয়ার, যেন মানুষ যথেষ্ট রেসপন্স টাইমটা পায়। আমরা সাধারণত এমন একটা স্পিডে নামানোর চেষ্টা করব যে স্পিডটা আমাদের জন্য সুদিং হয়। আবার ট্রেনটা যখন ক্রস করে চলে গেল, এই গেটটাকে আবার অটোমেটিক্যালি আমরা তুলে দেবো। আমরা চেষ্টা করব না যে প্রথম থেকে মানুষকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, কারণ মানুষের একটা ভূমিকা আমাদের কনটেক্সটে কিন্তু আছে। স্বয়ংক্রিয় ব্যারিকেডের পাইলট প্রকল্প সফল হলে ধাপে ধাপে দেশের সব লেভেল ক্রসিংয়ে স্থাপন করতে চায় বাংলাদেশ রেলওয়ে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর সবুজবাগে ইব্রাহিম পলাশ নামে ওয়ার্ড বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজারবাগ বাজার পানির পাম্পের কাছে পলাশের উপর হামলা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার 2 হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়। পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড। কয়েক মাস আগেই বিয়ে করেছিলেন রাজধানীর সবুজবাগের বাসিন্দা ইব্রাহিম পলাশ। ছিলেন ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগের কদমতলী এলাকায় পলাশকে এলোপাতাড়ি আঘাত করে দুর্বৃত্তরা। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাত এতটাই নির্মম ছিল যে তার 2 হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। ওর যে অবস্থা দেখছি, সিচুয়েশন দেখছি, মানে 2টা হাত একদমই কেটে নিয়ে গেছে। আমার বিয়ে হয়েছে 3 মাসও হয় নাই। আমরা সবাই দাঁড়াই ছিলাম, ওই সামনে থেকে প্রায় 5 জনের মতন এসে আর কি অ্যালোপ্যাথারি কোপায়, যার কারণে আমি বাচ্চা নিয়ে কোলে ছিলাম। বাচ্চা আমার কোলে ছিল, ওর শরীরে পর্যন্ত রক্ত গিয়েছে। নিহত পলাশের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। পূর্ব পরিকল্পনা তো অবশ্যই ছিল, কিন্তু অন্য কেউ মারতে পারে, সেটা হতে পারে রাজনৈতিক কোনো কারণেও মারতে পারে, বা এই মোবাইল চুরির ঘটনাতেও মারতে পারে, বা অনেক শত্রু তো থাকতেই পারে। ও বিএমপি করতো, ওর শত্রু ছিল অনেক শত্রু। যেখানে মারছে ওখানে তো ফুটেজ আছে, আপনারা দেখেন ওই ফুটেজে কি হয়েছে, কি করছে। আজকে শুনছি যে সন্ধ্যার সময় একটা মোবাইল নিয়ে বলে বিচার। এই বিচার ওরা কে ডাকলো, কি বিচার, আসলে কি হয়েছে, কে চালাকি করে নিয়ে ওরে মারছে। হত্যাকাণ্ডের কারণ ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার ইতিমধ্যে টিম বাইরে আছে। কিছু তথ্য আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে নাম বলছি না। আমরা আশা করছি যে খুব শীঘ্রই যারা যারা এই ঘটনায় জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। এই ঘটনায় সবুজবাগ থানায় পলাশের বড় বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। নতুন অর্থবছরের 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে প্রকল্প 1000-এর বেশি, যার মধ্যে আগের অর্থবছর থেকে চলমান প্রকল্প হিসেবে এসেছে 468টি, যেখানে নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় মেয়াদ বাড়ানো হয়েছে প্রায় 400 প্রকল্পের। শুধু তাই নয়, 10 বছরেরও বেশি সময় ধরে টেনে নেওয়া হচ্ছে অন্তত 50 প্রকল্প। এমন বাস্তবতায় প্রকল্প বাস্তবায়নে গতি ও জবাবদিহিতা নিশ্চিতে বাড়তি মনোযোগের তাগিদ বিশ্লেষকদের। দেলোয়ার দোলনের প্রতিবেদন। নতুন অর্থবছরে এডিপিতে প্রকল্পের সংখ্যা বাড়লেও কমছে না ঝুলে থাকা প্রকল্পের জট। সময় মতো কাজ শেষ না হওয়ায় পুরনো প্রকল্পের সংখ্যা বাড়ছে মেয়াদ ও ব্যয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য বলছে 2026-27 অর্থ বছরে এডিপিতে মোট প্রকল্প 1108টি।
এর মধ্যে আগের অর্থ বছর থেকে চলমান প্রকল্প হিসেবে এসেছে 468টি, আর মেয়াদ বাড়ানো প্রকল্পের সংখ্যা 377টি। রয়েছে 10 বছরের বেশি পুরনো বাস্তবায়নাধীন প্রকল্প 47টি। চলতি অর্থ বছরে এডিপির আকার 3 লাখ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদন জিডিপির 4.4%, যা আগের অর্থ বছরের মূল এডিপির তুলনায় 70,000 কোটি টাকা বেশি। এমন পরিস্থিতিতে অর্থনীতিতে সহায়ক প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বছরের লাস্ট 3 মাসে এডিবি বাস্তবায়নের ক্ষেত্রে একটা হিড়িক পড়ে যায়। এর ফলে যেটা হয় কি, কোয়ালিটি অফ পাবলিক স্পেন্ডিং সেটা কিন্তু খুব খারাপ হয়। যেখানে এই বছর 1 লক্ষ কোটি টাকা আমরা খরচ করতে পারি নাই, সেখানে আগে আমরা 3 লক্ষ কোটি টাকা কেন খরচ করব? আর টাকা খরচ করা মানেই কিন্তু এডিপি বাস্তবায়ন নয়। এডিপিতে অগ্রাধিকার পেয়েছে পরিবহন, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য এবং মানব সম্পদ উন্নয়নের মতো খাত। যদিও অর্থনীতিবিদরা বলছেন, বড় আকারের এডিপি বাস্তবায়নে কাটিয়ে উঠতে হবে বিগত সময়ের দুর্বলতা। তুমি একদিকে নিউ পে স্কেল দিতে চাইছ, আর এদিকে এত সাইজ অফ দ্য গভর্নমেন্ট অনেক বড় না, বড়, সেটা কমাইতে হবে। থোক বরাদ্দের অধীনে প্রকল্প ব্যবস্থাপনায় সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অফিসের একটা নজরদারি প্রতিষ্ঠা করা হবে, সেইটা মন্দের ভালো আমি মনে করি। আমাদের এডিপি বাস্তবায়ন নামে একটা ভুল তথ্য বা ভুল পরিসংখ্যান দেওয়া হয়, বলা হয় যে টাকা খরচ হয়েছে মানে এডিপি বাস্তবায়ন হয়েছে। নো, এডিপির প্রজেক্টগুলোর কমপ্লিশন কত সেটা আমরা কখনো মনিটর করি না, সে পরিসংখ্যানও পাই না। দায়িত্ব নেয়ার পর থেকেই অপচয় রোধ, সরকারি অর্থের কার্যকর ব্যবহার এবং প্রকল্পে জবাবদিহিতা নিশ্চিত করতে নজরদারি জোরদার করেছে নির্বাচিত সরকার। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।